27 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছি থেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। চলে গেলেন সৈয়দ শামসুল হক, 81 বছরের সব্যসাচী হারলেন ক্যান্সারে। নির্বাচনের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে নমনীয় আওয়ামী লীগ আবেদন পেলে বহিষ্কারাদেশ প্রত্যাহার। পর্যটন খাতে কর্মসংস্থানের হার বাড়াতে চায় সরকার, যাতায়াত ভিসা সহজ করার পরামর্শ। চলে গেলেন সৈয়দ শামসুল হক, 81 বছরের ফুসফুস ক্যান্সারের কাছে হেরে গেলেন সব্যসাচী লেখক। বিকেল 5টা 7 মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান কবি। কবি সৈয়দ শামসুল হক আর নেই, তাকে নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন কবি হেলাল হাফিজ, আছেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সামনে থেকে সহকর্মী শিমুল বাসারও। হেলাল হাফিজ ভাই, আমি যে কথাটি বলতে চাচ্ছি যে সৈয়দ শামসুল হক 81 বছর বয়সে মারা গেছেন। তিনি লেখালেখি শুরু করেছেন অনেক অপেক্ষিত তরুণ বয়স থেকে, প্রায় 60-65 যদি ধরি 65 বছরের কর্মজীবন, লেখক জীবন তার। তারপরও তার মৃত্যুকে মনে হচ্ছে যে তিনি একটু আগেই যেন চলে গেলেন। এই অনুভূতি কি শুধু আমাদের হচ্ছে না, সবারই হচ্ছে? হেলাল হাফিজ ভাই, এই মাত্র কয়েক ঘন্টা আগে সমকালীন বাংলা সাহিত্যের ধ্রুপদী এক কারিগর শারীরিকভাবে লোকান্তরিত হয়েছেন। তিনি কিন্তু মারা যাননি। শেক্সপিয়ার যদি মারা না গিয়ে থাকেন, রবীন্দ্রনাথ যদি মারা না গিয়ে থাকেন, নজরুল যদি মারা না গিয়ে থাকেন, আমার দৃঢ় বিশ্বাস সৈয়দ শামসুল হক মারা যাননি। তিনি মারা যেতে পারেন না। এমন শক্তিশালী একজন লেখক, আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমাদের সমগ্র বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ 30-এর যুগ, 40-এর যুগ, এই কাল পরিক্রমায় যত প্রতিভাবান মানুষ এসছেন, তার পরের পর্যায়ে রবীন্দ্রনাথের পরে দুজন মানুষ ছিলেন প্রবাদ প্রতিম। তার একজন বুদ্ধদেব বসু, আরেকজন সৈয়দ মুজতবা আলী। এই দুজন মানুষের পর আমাদের বাংলা সাহিত্যে সৈয়দ শামসুল হকের মতো ঔজ্জ্বল্য নিয়ে আর কোনো ধ্রুপদী কারিগর আমরা পাইনি। কি কবিতায়, কি নাটকে, কি চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরিতে, কি গান লেখায়, কি মঞ্চ নাটকে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। উপন্যাস, ছোট গল্প তো আছেই। আমি এখানে তার একটি বিশেষ রচনার দিকের কথা উল্লেখ করতে চাই, যেটা অনেকেরই হয়তো দৃষ্টিগোচর হয় না বা হয়নি। সেটা হলো তার কিছু সৃজনশীল, মননশীল, পাণ্ডিত্যপূর্ণ এবং রসে টইটুম্বুর কলাম লিখেছেন তিনি। কথা সামান্যই। যেমন একটি হচ্ছে রিত কলমের টানে, একটি ছিল কথা সামান্যই, আরেকটি ছিল মার্জিনে মন্তব্য। এই যে তিনটি কলামের বই আপনারা যদি মনোযোগ সহকারে খুব নিবিড়ভাবে অধ্যয়ন করেন, আপনি এমন একজন মানুষকে এমন একজন লেখককে আবিষ্কার করতে পারবেন, যিনি এই ভূখণ্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা, আকাঙ্ক্ষা
এই মাটির সদা গন্ধমাকা মানুষের আন্দোলন, সংগ্রাম, সাফল্য, ব্যর্থতা সব কিছু তিনি ওই কলামে ধরার চেষ্টা করেছেন। কবি হেলাল হাফিজ, আমি একটু শিমুল বাশার আছেন ইউনাইটেড হাসপাতালে, আমাদের সহকর্মী ইউনাইটেড হাসপাতালের সামনে, তার কাছ থেকে একটু শুনে আসি যে শিমুল, আপনার এখানে সর্বশেষ কি জানাচ্ছেন আপনি আমাদের? শিমুল। কবি হেলাল হাফিজের মতোই আসলে এই হাসপাতালে যারা এই মুহূর্তে এসেছিলেন এবং এই সৈয়দ শামসুল হকের মৃত্যুর খবর পেয়ে যারা ছুটে এসেছিলেন এই হাসপাতালে, সেই হাসপাতালের পরিবেশেও কিন্তু শোকাচ্ছন্ন, এবং প্রত্যেক লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তাদের প্রত্যেকের কণ্ঠেই কিন্তু একই আবেগ ঝরে ঝরে পড়ছে, এবং তারাও মনে করছেন যে লেখক সৈয়দ শামসুল হক একই দিকে যেমন কবি, সাহিত্যিক এবং ছোট গল্প থেকে শুরু করে সাহিত্যের প্রত্যেকটি বিভাগে যেমন তার পারদর্শিতা ছিল, ফলে তার মৃত্যু কিন্তু পাঠকের অন্তরে নেই। কবি হেলাল হাফিজের মতো প্রত্যেকেই মনে করেন যে তার মৃত্যু আসলে হবে না। শিমুল, আমি যেটি জানতে চাইছিলাম যে কবি সৈয়দ শামসুল হক, লেখক সৈয়দ শামসুল হক, সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক কিন্তু স্পষ্টতই একটি রাজনৈতিক মতাদর্শে ভাবধারায় বিশ্বাসী ছিলেন, এবং তিনি সেটি লুকানোরও কোনো চেষ্টা করেননি। কিন্তু তিনি যখন চলে গেছেন, তাকে যেমন সবাই পড়েন, সবাই কি তার মৃত্যুতে শোক জানাতে আসছেন, সবাই কি তার মৃত্যুতে সমান কাতর হচ্ছেন, নাকি এই ক্ষেত্রেও কিছুটা বিভক্তি আমরা দেখতে পাচ্ছি? রাজনৈতিক ব্যক্তিত্ব আমি যাদেরকে আজকে এই হাসপাতালে দেখতে পেয়েছি তাদের বেশিরভাগই সরকার সমর্থিত দলের রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন। পাশাপাশি যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন এবং যারা তার যে পাঠক এবং ভক্ত ছিলেন, সেখানে কিন্তু আমরা সাধারণ মানুষের মধ্যে কিন্তু কোনো ধরনের বিভেদই লক্ষ্য করিনি। যদিও আমরা যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জাতীয় পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দল, সেসব রাজনৈতিক দলের কর্মীদেরকে এখানে আসতে দেখিনি। সংস্কৃতি মন্ত্রী তিনি এসেছিলেন, তিনি এসে আমাদেরকে জানিয়ে গেছেন আগামীকাল যে কর্মসূচি রয়েছে সেখানে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শহীদ মিনারে সর্বসাধারণের জন্য তার লাশ রাখা হবে, এবং সেখানে হয়তো বা সকল রাজনৈতিক ব্যক্তিত্বই আসবেন যেহেতু তার মৃত্যু হয়েছে, এবং সেক্ষেত্রে এ ধরনের বিভেদ। আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু কবির কাছে যেতে চাই। কবি হেলাল হাফিজ, সৈয়দ শামসুল হককে কি তার রাজনৈতিক যে পরিচয়, মতাদর্শ, বিশ্বাস বা তার যে সমর্থনের জায়গাটুকু ছিল, সেই দিক দিয়ে কি কবি, লেখক সৈয়দ শামসুল হক কি বিবেচনা করবো আমরা, বা করা হবে? আপনার কি মনে হয়? আমি মনে করি তাকে খণ্ডিতভাবে দেখার কোনো সুযোগ নেই, অবকাশ নেই। এই ভুল কিন্তু আমরা কাজী নজরুল ইসলামকে নিয়েও করেছি। সুতরাং রাজনৈতিক মতাদর্শ একজন লেখকের থাকতেই পারে, আর আমি মনে করি খুব সক্রিয় কর্মী না হওয়াই ভালো কোনো রাজনৈতিক দলের। একজন লেখকের এক ধরনের সীমাবদ্ধতা কিন্তু এসেই যায়, এটা আমরা সুকান্তের বেলায় দেখেছি। এটা সুকান্ত হয়তো অনেকের ধারণা সুকান্ত আরও অনেক বড় কবি হতে পারতেন যদি ওই রাজনৈতিক দলটির সক্রিয় কর্মী না হতেন। আবার এটার বিরুদ্ধেও কথা আছে। অনেকে মনে করেন তার অনেক বিখ্যাত কবিতা এই রাজনৈতিক আদর্শে দীক্ষিত না হলে কিংবা সক্রিয় কর্মী না হলে হয়তো তার পক্ষে রচনা করা সম্ভবই হতো না। যাই হোক, আমি মনে করি সৈয়দ শামসুল হক কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতেন, এটা যত দিন যাবে ততই এই ব্যাপারটি গৌণ হয়ে আসবে এবং ফিকে হয়ে আসবে। এবং সৈয়দ শামসুল হক, আপনি যেমন বলছিলেন যে তিনি আসলে সব মানুষের কবি, সব মানুষের লেখক, সব মানুষের মুখের কথা, তার কথা যতই সামান্যই দিয়ে তিনি অসাধারণ কিছু কথা দিয়ে আমাদের হৃদকলমের টানে তিনি রয়ে গেছেন, তিনি যতই সেগুলিকে মার্জিনের মন্তব্য বলুন। শিমুল বাশার, কবি হেলাল হাফিজ, আপনাদের অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছি, ফিরছি পরে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী নেতাকর্মীদের প্রতি অবশেষে নমনীয় হয়েছে আওয়ামী লীগ। বহিষ্কৃত যেসব নেতাকর্মী কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করবেন তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে জাতীয় সম্মেলনের আগেই। তবে নেতৃত্ব নয়, কেবল প্রাথমিক সদস্যপদই ফিরে পাবেন তারা। সিটি কর্পোরেশন, পৌরসভার মতো স্থানীয় সরকার নির্বাচনে দলের সিদ্ধান্ত না মানা প্রার্থী
এবং তাদের সমর্থকদের বহিষ্কারাদেশ তুলে নিচ্ছে আওয়ামী লীগ। ৬ সেপ্টেম্বর গণভবনে আওয়ামী লীগের এক যৌথ সভায় এরকমই ইঙ্গিত দেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে যাদের বিরুদ্ধে ইতিপূর্বে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদেরকে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। প্রার্থী হয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছিল, তাদের ক্ষমাটা আসবে, তারা সভানেত্রী বরাবর আবেদন করবেন। আর যারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন এই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদেরকে সাধারণ ক্ষমা হিসাবেই বিবেচনা করা হবে। দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, বহিষ্কার হওয়াদের অনেকেই নিজেদের ভুল স্বীকার করে দলে থাকার আবেদন করেছেন। এখন সেই বিষয়টি যাচাই বাছাই হচ্ছে। রাজনীতিতে শেষ কথা নাই, এটা কিন্তু আপনাদের স্মরণ রাখতে হবে। এবং রাজনীতিতে নেতাকর্মীরা তৃণমূলের থেকে তাদের কি মতামত দেয়, আমাদের সেগুলো না শুনেও কিন্তু আমাদের কোনো আগানো সম্ভব হবে না। অতএব অনেক কিছু বিবেচনা করেই এই সিদ্ধান্তটাতে আমরা পৌঁছেছি। আপনারা যদি মনে করেন যে যেহেতু তাকে এবার ক্ষমা করে দিয়েছেন তার মানে কি ভবিষ্যতেও তারা এই ধরনের বিদ্রোহের কাজ করলে আপনারা তাদের সুযোগ দিবেন, সেটা ঠিক না। দলের নীতি নির্ধারকরা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবার সম্ভাবনাই বেশি। আর তাতে দলীয় প্রার্থীকে জেতাতে হলে কোন্দল দলাদলি বাইরে রেখে দরকার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। মূলত এসব ভাবনা থেকেই বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নেতারা। দলীয় নেতাদের অন্তকোন্দলের কারণেই গেল স্থানীয় সরকার নির্বাচনে হতাহতের ঘটনাও বেশি হয়েছে। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস আছেন। মৃণাল দা, আপনারা যাদেরকে বহিষ্কার করেছিলেন এবং দলের শৃঙ্খলা ভঙ্গকারের জন্য তাদেরকে আবার দলে আপনারা নিতে চাচ্ছেন, বিষয়টি কিরকম হচ্ছে? আপনাকে অগণন ধন্যবাদ। আপনারা জানেন আওয়ামী লীগ এই উপমহাদেশের একটি অন্যতম প্রাচীন বা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান। এই সংগঠনটির রয়েছে সুদীর্ঘদিনের গণতান্ত্রিক রাজনীতির বা গঠনতান্ত্রিক রীতিনীতির সঠিক অনুশীলন। তো আমাদের সংগঠনের গঠনতন্ত্রের 46 ক থেকে ঠ পর্যন্ত এই নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আচরণবিধির উল্লিখিত রয়েছে। তো গত স্থানীয় সরকার নির্বাচন যেগুলি অনুষ্ঠিত হয়েছে তা এই প্রথমবারের মতনই দলীয় ভিত্তিতে সম্পন্ন হয়েছে। আমাদের দলের বহু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে বা ভুল বুঝে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থিতা ছিলেন বা নির্বাচনে প্রতিনিধিত্ব করেছেন, তারা অনেকে বিভ্রান্ত হয়েছিলেন। এই বিষয়টি নিয়ে আমাদের সংগঠনের সকল পর্যায়ে দীর্ঘদিন আলাপ আলোচনা হচ্ছিল। অনেকেই তারা ভুল স্বীকার করছিল, সংগঠনের কাছে মার্জনা চাইছিল। তো আমাদের গত 6 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংগঠনের প্রাণ দেশরত্ন শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের যৌথ একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় নেতৃবৃন্দ বিস্তারিত দীর্ঘ আলোচনা করেন এবং আমাদের সংগঠনের ভবিষ্যৎ মঙ্গলের জন্য দলের যে সমস্ত ত্যাগী নেতাকর্মীরা বিভ্রান্ত হয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধাচরণ করেছিলেন বা প্রার্থিতা হয়েছিলেন, তো আওয়ামী লীগের যে গঠনতান্ত্রিক আমার একটি বিষয় কৌতূহল হচ্ছে যে আপনারা বিবেচনা করার সময় যারা আপনাদের বিরুদ্ধে নির্বাচন করে জিতেছে তাদের বেশি গুরুত্ব দিবেন নাকি যারা হেরে গেছে তাদের গুরুত্ব দেবেন? মানে যারা জিতেছে যেহেতু এই ক্ষেত্রে আমরা উভয়কে সমান দৃষ্টিতে দেখব, কারণ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান। এই সংগঠনের মৌল নীতিমালাই হচ্ছে অধিকতর সমঝোতার মধ্য দিয়ে সংগঠন পরিচালনা করা। তো যারা বহিষ্কৃত হয়েছেন বা যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তাদের অনেকেই দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মী। তাদেরকে জরিমানা করবেন কিনা, মানে পার্টি ফান্ডে বড় চাঁদা দাও বা জরিমানা করার বিধান তো এই সংগঠনের গঠনতন্ত্রের কোথাও নেই। তবে যে কথাটি আমাদের যৌথ সভায় অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে তা হলো এমনটি, যে সকল সদস্যরা প্রাথমিক সদস্যপদ হারিয়েছেন দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে, তারা সংগঠনের সভানেত্রী বরাবর মার্জনা চেয়ে ভুল স্বীকার করে মার্জনা চাইবেন, তাদের ক্ষেত্রেই বিবেচনা করে
দলীয় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে, অর্থাৎ পুনরায় তাদের দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করতে হবে। অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, আপনাকে অনেক ধন্যবাদ। স্পিকে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। 2018 সাল নাগাদ দেশে অন্তত 1 কোটি পর্যটক আশা করছে পর্যটন কর্পোরেশন। সার্কভুক্ত দেশগুলির মধ্যে নিচের সারিতে থাকায় খাতটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। সংকট কাটিয়ে উঠতে পর্যটকদের যাতায়াত ও ভিসা সহজ করার পরামর্শ সংশ্লিষ্টদের। আর্থিক অসচ্ছলতা, বার্ধক্য ও শারীরিক সীমাবদ্ধতায় পর্যটন সুবিধাবঞ্চিত বিশ্বের 15% মানুষ। এই জনগোষ্ঠীর কথা বিবেচনায় এবারের প্রতিপাদ্য সকলের জন্য পর্যটন, সার্বজনীন পর্যটনের অভিগম্যতা। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে পর্যটনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ পেয়েছে সর্বোচ্চ গুরুত্ব। সকলের জন্য পর্যটন, সার্বজনীন পর্যটন অভিগম্যতা, অর্থাৎ এর অর্থ হচ্ছে আমরা ধনী দরিদ্র, যুব বৃদ্ধ, নবীন প্রবীণ, অগ্রসর অনগ্রসর, নৃতাত্ত্বিক গোষ্ঠী, প্রতিবন্ধী সবাইকে নিয়েই আমরা সবাই যেন পর্যটনের সুবিধা পাই, এইটি হচ্ছে আমাদের প্রতিপাদ্য বিষয় এবং আমরা এই নিয়ে কাজ করব। তবে সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও অবকাঠামো উন্নয়ন না হওয়ায় পর্যটন শিল্প পিছিয়ে আছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খাতটিকে এগিয়ে নিতে দক্ষ জনশক্তি ও ভিসা সহজ করার উপর জোর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সরকারের পক্ষ থেকে ভিসা কার্যক্রমকে আরও বেশি সহজ করার পদ্ধতিগুলো কার্যকর করা প্রয়োজন আছে, কারণ ট্যুরিজমের বিকাশের কথা বলবো, কিন্তু ট্যুরিজমের যে প্রতিবন্ধকতা আছে সেগুলোকে নিরসনের চেষ্টা করব না, সেটি তো হতে পারে না। দেশের পর্যটন স্পটগুলোকে দেশ বিদেশের মানুষের কাছে তুলে ধরতে 2016 সালকে পর্যটন বর্ষ ঘোষণা করে সরকার, কিন্তু বাস্তবতা হলো সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নিচের সারিতে আছে বাংলাদেশ। এর পূর্বে একটি গ্যাপ ছিল, সেই গ্যাপটি পূরণ হয়েছে। আমি মনে করি আসলে যে ছোটখাটো বাধাগুলো একদিন আমরা বোধ করতাম সেটি দূর হয়েছে। এখন শুধু আসলে আমরা সামনের দিকে কাজ করার সুযোগ তৈরি করার সেই পথটি তৈরি করতে হবে। পাশাপাশি এ খাতকে ঢেলে সাজিয়ে বড় কর্মসংস্থানের উদ্যোগও নিচ্ছে পর্যটন কর্পোরেশন। 2018 সাল নাগাদ বাংলাদেশে অন্তত 1 কোটি পর্যটক আশা করছে তারা। হাসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ব পর্যটন দিবস নিয়ে কথা বলতে খুলনা থেকে আছেন সুন্দরবন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি কোচি জমাদ্দার, বগুড়া, সিলেট ও চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান আলাজাদ এবং অনুপম শীল। আমি কোচি জমাদ্দার আপনার কাছ থেকে জানতে চাইব যে এই বছরটি একটি খুব ডিফিকাল্ট বছর ছিল ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্য। এতজন বিদেশি মারা গেছেন, হোলি আর্টিজানের মতো এরকম একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। তারপরেও খুলনায় পর্যটন শিল্পের কি অবস্থা দেখছেন? ঘুরে দাঁড়িয়েছে কিনা? খুলনায় অনেকগুলি পর্যটন কেন্দ্র রয়েছে, সেই ক্ষেত্রে আপনি কি দেখতে পাচ্ছেন? আমরা যেটা আসলে চিন্তা করছিলাম যে হলি আর্টিজানের পরে আমাদের সুন্দরবন প্লাস আমাদের 60 গম্বুজ মাজার দিয়ে যে পর্যটন এলাকা আছে সেটার পরে একটা বিরাট আসতে পারে, ক্ষতি মুখে পড়তে পারে, কিন্তু আমরা ইসের সময়ের বিবর্তনে দেখতেছি না, এটা আসলে কোনো রকমই ইফেক্ট এখন দেখা যাচ্ছে না। আর মানে এটা কোনোরূপ বিরূপ প্রভাব পড়েনি বলে কোচি ভাই আমাদেরকে জানাচ্ছেন। বিলু ভাই, আপনি কি বলবেন যে আসলে এতগুলি দুর্ঘটনা ঘটেছে, অঘটন ঘটেছে বাংলাদেশে, তার প্রভাব অন্তত পর্যটনের উপর পড়ারই কথা, সেটি পড়েছে কিনা? আপনার পর্যবেক্ষণ কি বলে বিলু ভাই? খালেদ ভাই, আমি এই অঞ্চলের বেশ কিছু এলাকাতেই যাওয়া আসা করি আমার পেশার কারণে। আপনি জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় যে পর্যটন কেন্দ্র যদি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের দিক থেকে ধরেন তাহলে মহাস্থানগড়, যেটি পুণ্ড্রনগর হিসেবে পরিচিত, সেখানে কিন্তু এখন পর্যন্ত যে তথ্য আমি পেয়েছি তাতে দেখা যাচ্ছে এর কোনো প্রভাবই নাই। দেশি তো আছে, এর পাশাপাশি বিদেশি পর্যটকও কিন্তু বিপুল সংখ্যক রয়েছে এবং আমি আজকে যে তালিকাটাতে পেয়েছি তাতে কিন্তু দেখেছি যে জাপানি নাগরিক আছেন, ইতালি নাগরিক আছেন, তারা এখানে এসেছেন এবং পর্যটনের অনেকগুলো বিষয়ে তারা নানাভাবে নিজেদের সম্পৃক্ত করেছেন। এর বাইরেও যদি ধরেন কান্তজিও মন্দির যেটা দিনাজপুরে আছেন, এর বাইরে হচ্ছে বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর, সেখানেও অনেক বিদেশি নাগরিক গেছেন, বিজেপি পর্যটক গেছেন। এর বাইরে গ্রুপ অফ মনুমেন্ট যেটা রয়েছে পুটিয়ার, যেটা রাজশাহীতে, সেখানেও কিন্তু বিপুল সংখ্যক বিদেশি পর্যটক রয়েছেন, গেছেন এবং প্রত্যেক বছরের মতো এবারও কিন্তু তারা নির্বিঘ্নে এসেছেন। তবে একটা বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটু নজর দেওয়া জরুরি, সেটা হলো যে ট্যুরিস্ট
পুলিশের একটা ব্যবস্থা থাকা দরকার এইসব অঞ্চলে। টুরিস্ট পুলিশের কথা আপনি বলছেন, কিন্তু তেমন কোনো প্রভাব পড়ে নাই। আমি আলাদা ভাইয়ের কাছে জানতে চাইবো যে সিলেট বিভাগের কি অবস্থা। আজাদ ভাই, যে পর্যটকরা তো আছেনই, এবং সিলেট যেহেতু প্রবাসী অধ্যুষিত একটি বিভাগ, সেহেতু অনেক প্রবাসীরাও দেশে আসেন। আমরা সেই সময় শুনতে পেয়েছিলাম যে অনেক প্রবাসীও আসলে দেশে আসতে চাচ্ছেন না, যে যখন আমরা গত 4-5 মাস আগে যে উত্তাল অবস্থাটার মধ্যে, সেই অবস্থার প্রেক্ষিতে এই বছর পর্যটক বছর হিসেবে কেমন দেখছেন আজাদ ভাই? খালেদ ভাই, সিলেট তো একটা আসলে পর্যটন ভান্ডার। এখানে প্রতিদিনই পর্যটকরা আসেন, সিলেটের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন, সিলেটের বিভিন্ন স্থাপনা আছে সেগুলো পরিদর্শন করেন, অনেকগুলো ধর্মীয় প্রতিষ্ঠান চমৎকারভাবে তৈরি করা হয়েছে এগুলো দেখেন, আরও অনেক কিছু আছে। বিশেষ করে সিলেটের যে হাওর অঞ্চলে, হাওর অঞ্চল কিন্তু এখন মানুষকে খুব টানছে। টাঙ্গুয়ার হাওরের কথা তো আপনি জানেনই, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে হাওর, হাকালুকি হাওর, সেই হাওরও কিন্তু এবার মানুষকে টেনেছে, খুব কাছে টেনেছে, খুব বেশি আকৃষ্ট করেছে। আমরা যে খবর পেয়েছি এই পর্যন্ত মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল সত্য, তবে এই আতঙ্ক কেটে গেছে। বিশেষ করে পর্যটকরা এই আতঙ্কে ভুগছেন না, তারা যথারীতি তারা আসছেন, যাচ্ছেন, উপভোগ করছেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। আর প্রবাসীরা এই সময়ে আসলে প্রবাসীরা খুব বেশি থাকেন না, ঈদ উপলক্ষে আসেন। আমরা এবার যে বিষয়টি লক্ষ্য করছি বা ইদানিং লক্ষ্য করছি, আমাদের প্রবাসীরা যখন দেশে আসছে তারা সাধারণত তাদের আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাফেরা, আত্মীয় স্বজনের সময় কাটানো, এইসব বিষয় নিয়ে বেশি ব্যস্ত থাকতেন। কিন্তু এখন এবার থেকে লক্ষ্য করছি আমাদের প্রবাসী যারা আছেন তারাও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো আছেন সেগুলো যাচ্ছেন। আমি আজকেও জানি যে আজকেও কয়েকজন পর্যটক সিলেটের বিভিন্ন এলাকায় গেছেন। অর্থাৎ আমরা সব মিলে যে বিষয়টা লক্ষ্য করছি, সিলেটে এই যারা পর্যটনের জন্য আসে, পর্যটক যারা আসেন তারা নিশ্চিন্ত মনে এসছেন এবং তারা নিশ্চিন্ত মনেই পরিভ্রমণ করছেন। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের বিভিন্ন সময় কথা হয়েছে, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন এবং যে ফলো আমরা পেয়েছি যে তারা সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবেন পর্যটকদের এবং নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অশুভ সংবাদ বিলু ভাই, আজাদ ভাই এবং সবার আগে কচি ভাই যা বললেন, চট্টগ্রামের অবস্থা একটু অনুপম শীলের কাছে শুনবো। অনুপম, আপনিও কি একমত কচি ভাই, বিলু ভাই এবং আজাদ ভাইয়ের সঙ্গে? না, আসলে চট্টগ্রাম বা চট্টগ্রাম কেন্দ্রিক যে পর্যটন স্থানগুলো রয়েছে, বিশেষত কক্সবাজার এবং 3 পার্বত্য জেলা, চট্টগ্রামের সমুদ্র সৈকত, এগুলোতে আসলে দেশীয় যে পর্যটকের সংখ্যা আমরা গত সময়ে দেখেছি যে এই সংখ্যা অনেক বেড়েছে, এবং আমরা যদি গত বছরের তুলনায় এবার প্রায় 1.5 গুণ বেড়েছে বলে আমাদেরকে বিভিন্ন হোটেল, মোটেল বা এই ধরনের মালিকরা তারা জানিয়েছেন। কিন্তু আমরা যদি বিদেশি পর্যটকের সংখ্যা বলি, সেটি আসলে এই অঞ্চলে কমেছে। আমরা এই বছরের প্রথম দিকে যখন কক্সবাজারে বিচ কার্নিভাল হচ্ছিল, তখন আমরা পর্যটন বোর্ডের যে প্রধান নির্বাহী ছিলেন তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে 1 বছরে উনি 1 লাখ বিদেশি পর্যটক, কক্সবাজার কেন্দ্রিক পর্যটককে ওনাদের লক্ষ্যমাত্রার কথা বলছিলেন। কিন্তু আজকে আমরা খবর নিয়ে দেখেছি এবং বিভিন্ন গণমাধ্যমে যেমনটা, যে এই সংখ্যা আসলে 10 ভাগের 1 ভাগও হয়নি। অর্থাৎ গত সময়ে কক্সবাজার কেন্দ্রিক যে বিদেশি পর্যটক সে সংখ্যা অনেকটাই কম। আর চট্টগ্রামেও যদি আমরা বলি যে চট্টগ্রামে এখন আসলে 5 স্টার হোটেল আছে এবং আরো অনেক সুবিধা আছে, কিন্তু এরপরও আসলে বিদেশি পর্যটকের সংখ্যা যেভাবে বাড়া উচিত ছিল সেটি বাড়ছে না। ধন্যবাদ। আমরা একটু অনুভবের কথা থেকেই আমরা একটু আসি, যে আমরা বিরতির পর ফিরে এসে আপনাদের চারজনের কাছে একই বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে ব্যবসা হিসেবে পর্যটন এবং শিল্প হিসেবে পর্যটন কতটুকু আগাচ্ছে বা কি কি প্রতিবন্ধকতা আর মুখোমুখি হচ্ছে। আমরা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। কচি ভাই, পর্যটন শিল্প হিসেবে কেমন করছে, ব্যবসা হিসাবেও বা পর্যটনের বিভিন্ন দিকগুলি আসলে কেমন কাজ করছে গত 1 বছরের অভিজ্ঞতা থেকে যদি বলতেন কচি ভাই। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যে হারে উন্নতির দিকে যাচ্ছে, তাতে আশা করতেছি বিগত 4 বছরের রেকর্ড আমরা ভাঙতে পারবো। আর পর্যটন কর্পোরেশন যদি আমাদের দিকে একটু নেক নজর দিত, তা আমরা যে বাংলাদেশের প্রথম স্থান আদায় পর্যটনের দিকে খুলনা অঞ্চলকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে আমরা একটা নজির স্থাপন করতে চাইছিলাম, কিন্তু সেইভাবে আমরা তাদের কাছ থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না। তাদের মধ্যে কোনো সমন্বয়হীনতার কারণে আমরা। কচি ভাই, আপনাকে ধন্যবাদ। বিলু ভাই, আপনি কেমন দেখছেন পর্যটন শিল্প এবং পর্যটন ব্যবসা? খালেদ ভাই, বগুড়ায় কিন্তু ইতিমধ্যে সরকার একটু নজর দিয়েছে। আপনি কি জানেন যে সাউথ এশিয়ান ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট নামে সরকার একটা প্রজেক্ট নিচ্ছে, যার আওতায় কিন্তু বেশ কয়েকটি সাইটে বলেন আর পর্যটকজন বলেন গেস্ট হাউস করেছে, অন্যান্য উন্নত সেবারও ব্যবস্থা রেখেছে। বগুড়ায় কিন্তু পর্যটন ব্যবসাটা বরাবরই ভালো, এখানে 5 স্টার হোটেলও আছে।
এর বাইরেও কিন্তু বেশ কিছু হোটেল মোটেল রয়েছে যেখানে বিপুল সংখ্যক পর্যটক প্রতিবারই আসেন এবং থাকেন এবং বেশ নিরাপদ রয়েছে। তবে কিছু জায়গায় অবকাঠামোগত ত্রুটি রয়েছে, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থাটা ভালো না। যেমন আপনি ভাসু বিহার যদি ধরেন, যেখানে 1939 থেকে 45 পর্যন্ত বেঙ্গল ভ্রমণের সময় হিয়ংসান এসেছিলেন, সেই জায়গার যোগাযোগ ব্যবস্থাও ভালো না। এরকম আরো কিছু জায়গা আছে যেখানে অবকাঠামোর কথা বলছেন। আজাদ ভাই, আমরা খুব সংক্ষেপে সিলেটের অবস্থাটা একটু শুনে নিতে পারবো কিনা, যে সিলেটে কেমন করছে পর্যটন শিল্প, কেমন করছে পর্যটন ব্যবসায়ীরা? সিলেটের পর্যটন শিল্পের তো প্রচুর সম্ভাবনা আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যেসব পর্যটন এলাকা মানুষ যে বেশি কাছে টানে, বিশেষ করে জাফলং, বিছনাকান্দি, তারপরে ভোলাগঞ্জ, এইসব জায়গায় যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই সব জায়গায় যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে সেগুলি এত খারাপ যে একবার কোনো পর্যটক সেখানে গেলে আবার যেতে চান না। তবু মনের টানে হয়তো কেউ একবার দুবার একাধিকবার যান, কিন্তু যে কষ্ট হয় তাদের বা স্থানীয় মানুষ যারা আছে তারা তো যাওয়ার সাহসই পান না। এত খারাপ এই রাস্তাগুলো। বিছনাকান্দির ব্যাপারটি আমি বলতে পারি, বিছনাকান্দি আমি একবার গিয়ে আর কখনো যেতে চাই না। আপনি রাস্তার কথা বলছেন আজাদ ভাই, অনুভবের কাছে আমি খুব সংক্ষেপে শুনে নিতে চাইবো যে চট্টগ্রামে পর্যটন শিল্প এবং পর্যটন ব্যবসা সম্পর্কে। আসলে যাতায়াতের যে সমস্যা, এটি আসলে চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলোতে খুব বেশি নাই। তবে যে সমস্যাটি সেটি হচ্ছে ব্যবস্থাগত। আমরা কারণ একজন বিদেশি পর্যটক বা একজন দেশি পর্যটক যিনি জায়গাটি চেনেন না, তাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এত বেশি হয়রানির শিকার হতে হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে ট্যুর অপারেটর যারা আছেন তারা কি করছেন, যারা ছোট যে ব্যবসা করছেন যারা, তারা ট্যুর অপারেটরকে ঘিরে আসলে চট্টগ্রামে ট্যুর অপারেটরকে ঘিরে কিন্তু খুব বেশি যে এখানে পর্যটন বিকাশ হয়েছে তা না, কিন্তু তার চেয়ে বরং ব্যক্তিগত উদ্যোগটা এখানে বেশি। একজন বিদেশি এসে যদি তাকে ডলার ভাঙানোর জন্য মানে পুরো শহর পই পই করে খুঁজতে হয় এবং সেক্ষেত্রে অনেক প্রতারকেরা হয়তো কবলে পড়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে সে আসলে দ্বিতীয়বার এই বাংলাদেশে বা এই শহরে আসবে কিনা সেটি নিয়ে। অনুপম, আজাদ ভাই, বিলু ভাই, কোচ ভাই, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেসপেক্ট আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।